চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত উপত্যকা আর মাইলের পর মাইল ছড়ানো মরুভূমির এক অবিশ্বাস্য ক্যানভাস। সরকারিভাবে জেবেল ফিরাইন নাম হলেও বিশ্বজুড়ে এটি পরিচিত দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের প্রান্তসীমা নামে। রিয়াদের তুওয়াইক পর্বতমালা যেখানে এসে শেষ হয়েছে, সেখানেই প্রায় 1131 মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে এই খাড়া পাহাড়। জুনের মাঝামাঝি সময়ে যখন রিয়াদ শহরের তীব্র গরম, তখন এই চূড়ায় বইছে সম্পূর্ণ উল্টো হাওয়া। Right now we are here at the edge of the world. This place is around 200 kilometers away from the center of the city, and it has amazing views, and this place is best known for watching sunset and sunrise here. প্রায় 800 কিলোমিটার দীর্ঘ তুওয়াইক পর্বতশ্রেণীর এই শেষ প্রান্তে প্রকৃতির রুক্ষ সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি আসছেন বিদেশি পর্যটকরাও। শহরে কোলাহল থেকে দূরে চারপাশে শান্ত ও মনোরম পরিবেশের টানে অনেকেই বারবার ছুটে আসেন এই পর্বত চূড়ায়। Like my second tour to the edge of the world. It's really amazing place, and I must say that if you are living in Riyadh or you're passing by or visiting, you should come here. It's it's a bit outside of Riyadh, but it's very cool and calm and very peaceful place. তবে এই রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে জীবনের ঝুঁকিও। খাড়া পাহাড়ের বিপজ্জনক খাত থাকায় সৌদি পর্যটন কর্তৃপক্ষ সবসময় দর্শকদের দল বেঁধে 4-wheel ড্রাইভ গাড়ি নিয়ে এবং পর্যাপ্ত রসদ ও হাইকিং জুতো পরে এখানে আসার পরামর্শ দিচ্ছে। রিয়াদের তীব্র দাবদাহ থেকে বাঁচতে আর মরুভূমির বুকে সূর্যাস্তের নান্দনিক ক্যানভাস ফ্রেমবন্দি করতে দিগন্তের এই শেষ প্রান্তে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। 10 ডাউনিং স্ট্রিটের পোডিয়ামে দাঁড়িয়ে যখন নিজের পদত্যাগের ঘোষণা দিচ্ছিলেন, তখন কিয়ার স্টারমারের কণ্ঠে ছিল আবেগ আর বিষাদের সুর। 2024 সালের লেবার পার্টিকে এক ঐতিহাসিক ও ভূমিধস বিজয় এনে দেওয়ার মাত্র 2 বছরের মাথায় নিজের দল ও পার্লামেন্টারি সদস্যদের তীব্র বিরোধিতার মুখে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দলের অভ্যন্তরীণ কেলেঙ্কারি এবং অভিবাসন ইস্যুতে দীর্ঘদিনের জন অসন্তুষ্টির কারণে স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ড্রি ব্রানহামের বিপুল ভোটে বিজয়ের পর স্টারমারকে সরিয়ে দেওয়ার দাবি চূড়ান্ত রূপ নেয়। ইতিমধ্যেই ব্রানহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে শুরু করেছেন সাবেক মন্ত্রীরাও। এদিকে স্টারমারের পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ব্রিটেনের জনগণের মাঝে। কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে, তো কেউ এটিকে দেখছে ব্রিটিশ রাজনীতির অদ্ভুত প্রবণতা হিসেবে। Phil Keir Starmer was a decent guy, and it just seems to be a modern day phenomenon that British prime ministers don't last very long. So I was very disappointed with that. I think he did his best. He's very sincere, very true. He just lost the support of his MPs ultimately. অভ্যন্তরীণ রাজনীতিতে ধাক্কা খেলেও আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ইউক্রেন সংকটে স্টারমারের ভূমিকার প্রশংসা করেছে বার্লিন। এছাড়া স্টারমারকে অন্যতম বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে আগামী বুধবার অনুষ্ঠেয় E5 বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে জার্মানি। জার্মান সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেন সংক্রান্ত বিষয়ে কিয়ার স্টারমারকে সবসময় একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পেয়েছে। বার্লিনে নির্ধারিত E5 বৈঠকটি যথাসময়েই অনুষ্ঠিত হতে পারে বলে আমরা আশা করছি। আগামী 9 জুলাই থেকে ব্রিটেনে নতুন নেতা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে। সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে গত 10 বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিতে ফেলার শঙ্কা তৈরি করেছে। নিজের 2 বছরের শাসনামলে অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের দাবি করে স্টারমার বিদায়ের সিদ্ধান্ত নিলেও মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার কঠিন লড়াইয়ে থাকা ব্রিটেনের সাধারণ মানুষ এখন নতুন নেতৃত্বের দিকেই তাকিয়ে আছেন। ইজিপ্টের নতুন প্রশাসনিক রাজধানীতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। টেবিলের বামে ইউনাইটেড আরব আমিরাতের মাজিদ আল ফুত্তাইমের সিইও আহমেদ জালাল ইসমাইল এবং ডানে ইজিপ্তের মিদারের সিইও আয়মান এলকুসি। পেছনে দাঁড়িয়ে আছেন ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। ইজিপ্টের রাজধানী কায়রোতে শুরু হতে যাচ্ছে বিশাল এক নগর উন্নয়ন প্রকল্প। আর সেই মেগা প্রকল্প বাস্তবায়নে হাত মেলালো দেশটির সরকারি ও বেসরকারি খাত এবং ইউনাইটেড আরব আমিরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
500 فدان أو কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় 500 ফেদানেরও বেশি জমিতে এই প্রকল্প গড়ে উঠবে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে $3 বিলিয়ন বেশি। এটি ইজিপ্টের বাজারে প্রবৃদ্ধি ও উন্নয়নের উপর আমাদের আস্থারই প্রতিফলন। النمو والتطور في السوق المصري মোট 553 ফেদান বা প্রায় 574 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্প, যেখানে থাকবে আধুনিক আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র এবং বিশ্বমানের পর্যটন সুবিধা। النهارده احنا بنشوف مشروع আজ আমরা পূর্ব কায়রোর মাদা সিটিতে ইজিপ্টের বেসরকারি খাত এবং আমিরাতের বেসরকারি খাতের মধ্যে একটি অংশীদারিত্বের সাক্ষী হচ্ছি। 574 একর জমির ওপর এই দুই প্রধান কোম্পানির যৌথ বিনিয়োগের পরিমাণ $3.1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। سواء شركه وطنيه او شركه মিদারের সিইও আইমান এলকোসি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী এই প্রকল্পে আগামী 15 থেকে 20 বছরে প্রায় 200 থেকে 250 বিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড রাজস্ব আসবে, যা প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের সমপরিমাণ। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইজিপ্ট সফর করেন। কায়রোতে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই শীর্ষ নেতা উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গুরুত্বপূর্ণ এই সফরের এক সপ্তাহের ব্যবধানে বিশাল এই বিনিয়োগ চুক্তি সম্পন্ন হল। ধ্বংসপ্রাপ্ত সামরিক যান আর কামানের গোলার ধোঁয়ায় আচ্ছন্ন ইউক্রেনের জাপোরিজিয়া সীমান্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকেরিভ অঞ্চলের মালাতুক-মাচকা গ্রামে রুশ বাহিনীর একের পর এক অভিযান প্রতিহত করে চলেছে ইউক্রেনের বিশেষ পুলিশ ড্রোন ইউনিট প্রেডেটর্স। অঞ্চলটি আংশিক দখলের রুশ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মাঠ পর্যায়ের সেনারা। রুশ বাহিনী প্রতি 2 দিন পরপরই এখানে সক্রিয়ভাবে হামলা চালাচ্ছে, কিন্তু মালাত্মক মাচকা দখল বা আংশিক অবরুদ্ধ হওয়ার যে দাবি রুশ কর্তৃপক্ষ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখনো এখানেই শক্ত অবস্থানে আছি। স্থলভাগের এই লড়াইয়ের মাঝেই কৃষ্ণ সাগরে বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা জোরদার করেছে মস্কো। এবার পানামার পতাকাবাহী ভিট্রেস নামক একটি তুর্কি মালবাহী জাহাজে রুশ আত্মঘাতী ড্রোন আঘাত হেনেছে। এতে এক ইজিপশিয়ান বাবুর্চি নিহত হয়েছেন এবং আরও 8 জন ক্রু লাইফ বোটে আশ্রয় নিতে বাধ্য হন। তুর্কি মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের ওদেসা বন্দর থেকে পণ্য নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে কৃষ্ণসাগর পাড়ি দিচ্ছিল। ইউক্রেনিয়ান পররাষ্ট্রমন্ত্রীর মতে, রাশিয়া কৃষ্ণসাগরের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। পাল্টা আঘাত হিসেবে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে কিয়েভ। রাশিয়ার ভোরোনেস অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ক্রিমিয়ায় ইউক্রেন ড্রোন হামলার কারণে সেখানে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সামাল দিতে ক্রেমলিন জরুরি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। কিয়েভ সরকারের বর্বর কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব যেন ক্রিমিয়ায় সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেজন্য নিবিড় কাজ চলছে। সরকার এবং তেল কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে দোনেৎস্কের পশ্চিমাঞ্চলীয় শহরের দিকে রুশ সেনাদের অগ্রসর হওয়ার দাবি, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ও কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সব মিলিয়ে সংঘাত আরও দীর্ঘায়িত ও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা দেখা দিয়েছে। সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের অক্লান্ত মধ্যস্থতায় ইউএস ইরান শীর্ষ বৈঠক থেকে এলো বড় ধরনের কূটনৈতিক সাফল্য। দীর্ঘদিন পর তেহরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। সোমবার ইউএস ট্রেজারি বিভাগ ইরানকে তেল উৎপাদন ও বিক্রির অনুমতি দিয়ে 60 দিনের জন্য অন্তর্বর্তী লাইসেন্স জারি করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপরীতে তেহরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত ট্রানজিট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইউএস ট্রেজারি বিভাগ থেকে এই সুখবর ঘোষণার আগেই এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সপোস্টে তিনি জানান, পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানে বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়া তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, অবরোধ প্রত্যাহার করা হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।
আলোচনার শুরুর দিকে ট্রাম্পের সামরিক হুমকি এবং বাঘের গালিবাফের পাল্টা জবাবের কারণে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত লেবানন যুদ্ধ বন্ধের কার্যকর প্রক্রিয়া তৈরিতে একমত হয়েছে দুই পক্ষ। সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের অর্থনৈতিক কমিটির সদস্য হোসেন ঘোরবানজাদে জানান, লেবানন ইস্যুটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যথায় আলোচনার অগ্রগতি থমকে যেত বলে মত তার। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় বৈঠকেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন। এমনকি মূল অধিবেশন চলাকালেও অন্য যে কোনো বিষয়ের চেয়ে এই ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধ সমাপ্তির ঘোষণার ক্ষেত্রে লেবানন অন্যতম প্রধান ফ্রন্ট, আর সেখানে যদি যুদ্ধবন্ধ না হয় তবে পরবর্তী অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতো না। এই সমঝোতার পর থমকে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু হয়েছে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রায় 200,000 ব্যারেল তেল নিয়ে 2টি ট্যাঙ্কার প্রণালীটি পার হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে পরমাণু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে বুর্গেনস্টকেই কারিগরি আলোচনা চলবে। এর আগে দুই মধ্যস্থতাকারী দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় বুর্গেনস্টকে প্রথম দফার আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে, যেখানে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেনমার্কের ফনদ্বীপের নীল আকাশ যেন রূপ নিয়েছে এক জীবন্ত ক্যানভাসে। বিশাল আকৃতির কাঁকড়া, অক্টোপাস আর স্কুইডের অবয়বে তৈরি শত শত ঘুড়িতে ছেয়ে গেছে চারপাশ। প্রতি বছর জুন মাসের উত্তর সাগরের এই উপকূলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। Fano is a great place because there's lots of space for kite flyers. This is exceptional because in many countries it is restricted to fly kites on the beach, and here you have lots of place and any friendly people who love. প্রায় 14 কিলোমিটার দীর্ঘ ও সমতল এই সৈকতে অবিরাম বাতাস বইতে থাকায় ঘুড়ি উড়ানোর জন্য একে পৃথিবীর অন্যতম সেরা স্থান মনে করা হয়। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব, যেখানে উইকেন্ডে আকাশ জুড়ে ওড়ে প্রায় 25,000 বাহারি ঘুড়ি। এই দৃষ্টিনন্দন উৎসব উপভোগ করতে ছুটির আমেজে এসেছেন অনেক পেশাজীবীও। We was here for the first time last year, and this year it's the second time we came here with our kites for fun and make holidays here. তবে বিশালাকার ও বিশেষ কৌশলের এই ঘুড়িগুলো ওড়ানো খুব একটা সহজ নয়। এর জন্য যেমন প্রয়োজন বাড়তি প্রস্তুতি ও লাইনের ভারসাম্য, তেমনই প্রয়োজন দলগত প্রচেষ্টা। অনেকেই আবার আধুনিক ও প্রযুক্তিগত ঘুড়ি ওড়ানোর কায়দা রপ্ত করতে বছরের এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন। At the beginning it's a little frustrating because you do not have all the control, but then at some point in time it makes click and then you don't have to think about it. It's like driving a car with a stick shift. You don't think around what the right gear is, you just do it. And the same with this year. বৈরী আবহাওয়ার সব শঙ্কা উড়িয়ে দৃষ্টি জুড়ানো মনোরম মৃদু বাতাসের ফনদ্বীপের এই উৎসব শুধু আকাশকেই রঙিন করেনি, বরং বিশ্বের বিভিন্ন দেশের ঘুড়িপ্রেমীদের মাঝে তৈরি করেছে এক মেলবন্ধন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।